আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যে মানবিক করিডোরের কথাবার্তা হচ্ছে, যেভাবে রোহিঙ্গাদেরকে ব্যবহার করে মায়ানমারের অভ্যন্তরে একটি রোহিঙ্গা রাষ্ট্র, একটি মুসলিম রোহিঙ্গা রাষ্ট্র অথবা একটি খ্রিস্টান রাষ্ট্র, যে অ্যাঙ্গেল থেকেই হোক না কেন, এগুলো নিয়ে তো কথাবার্তা হচ্ছে। আগামী দিনগুলোতে সম্ভাব্য যে সমস্যাগুলো দেখা দিতে পারে, সেই সমস্যার গোড়াগুলো যদি আপনি আরাকান রাজ্যে দেখেন, সেখানে কি হলো, সেখানে প্রথমে জাতিগত একটা দাঙ্গা, অর্থাৎ বৌদ্ধরা রোহিঙ্গাদেরকে মেনে নিতে পারছিল না। এটা অ্যাবসলিউটলি জাতিগত দাঙ্গা। এবং এই বৌদ্ধরা রোহিঙ্গাদেরকে তাড়ানোর জন্য তারা কি করলো, তাদের উপর নির্মম জুলুম অত্যাচার শুরু করলো। ফলে রোহিঙ্গাদের মধ্যে বেশ কয়েকটা গ্রুপ হয়ে গেল সশস্ত্র, এবং এই গ্রুপগুলোর কয়েকটির সঙ্গে শেখ হাসিনার জমানার যে প্রশাসন, তাদের একটা যোগাযোগ হলো এবং এখান থেকে অর্থ অস্ত্র সরবরাহ করা হলো। এবং তারই প্রেক্ষিতে কি হলো, এই রোহিঙ্গাদের যে সশস্ত্র গ্রুপটি, তারা তৎকালীন সামরিক সরকারের যে সেনা চৌকি, পরপর কয়েকটা সেনা চৌকিতে আক্রমণ চালালো। তাহলে প্রথম যেটা হলো 2010-11 সনে বা 9-10 সনে কিছু রোহিঙ্গা এসেছিল। ওটার সঙ্গে আসলে মায়ানমার সরকারের বা সরকারি বাহিনীর কোনো ভূমিকা ছিল না, ওরা স্থানীয় বৌদ্ধদের সঙ্গে পেরে উঠছিল না। কিন্তু দ্বিতীয় দফায় যে 10 লাখ 12 লাখ রোহিঙ্গা এলো, এটা সরাসরি মায়ানমার সরকার তাদেরকে বাংলাদেশের মধ্যে পুশিং করেছে। এই কারণ হলো যে এই সশস্ত্র গ্রুপটি তখন আরাকান আর্মি তৈরি হয়নি, সশস্ত্র গ্রুপটি এই বাংলাদেশে এসেছে। রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকে গেল, তখন এদের যে সশস্ত্র গ্রুপগুলো তারাও বাংলাদেশে ঢুকে গেল। এবং যেহেতু শেখ হাসিনা জমানার এই কাজগুলো সামরিক সিদ্ধান্তে হয়েছে, কাজেই রাজনৈতিক অঙ্গনের কেউ এই বিষয় নিয়ে কথা বলেনি, পত্রপত্রিকায় লেখালেখি হয়নি। এর কারণ হলো তখন ডিজিএফআই থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানের দাপট এত বেশি যে এই পুরো কর্মকাণ্ডের সঙ্গে যে আমাদের একটা সামরিক ভুল, রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল, এটি ওই মুহূর্তে কেউ প্রকাশ করতে সাহস পায়নি, গোপনে গোপনে যে কাজগুলো করেছে। তো এই যে এখন চলে আসছে, অবস্থা দৃষ্টি মনে হতে পারে যে মায়ানমারের সামরিক সরকার এত খারাপ, তারা এই 12 লক্ষ লোককে পাঠিয়ে দিল, কিংবা বৌদ্ধরা এত খারাপ। কিন্তু এর ঘটনার পেছনে যে কলকাঠিতে ভুল সিদ্ধান্ত ছিল, সেই বিষয়গুলো এখন খোলামেলা আলোচনা করার সময় এসে গেছে। এরপর কি হলো দেখেন, সেই রোহিঙ্গারা চলে এলেন, তার সঙ্গে সঙ্গে তাদের যে সশস্ত্র গ্রুপ, একটা অংশ ওখানে রয়ে গেল, আর বড় অংশটা বাংলাদেশে থেকে গেল। এবং এখানে থেকে তারা মাঝে মধ্যে ওখানে আক্রমণ চালায়। এবং বাংলাদেশে 12 লক্ষ রোহিঙ্গা আসার পরেও কিন্তু 7-8 লাখ রোহিঙ্গা ওখানে তখনও রয়ে গেছে, যারা এই বাংলাদেশে যে রোহিঙ্গা গ্রুপ যারা এসেছে, বা এই যে সকল সশস্ত্র গ্রুপ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করতো, তাদেরকে তারা পছন্দ করতো না। এই গ্রুপগুলো তারা সরাসরি মায়ানমার আর্মির পক্ষে অবস্থান নিল। এবং ওই যে মায়ানমারে আরাকানে যারা থাকে রোহিঙ্গা, তাদের মধ্যেও বেশ কয়েকটা সশস্ত্র গ্রুপ, তারা এই আরশার এগেনস্টে তারা মায়ানমার সরকারের দালাল হয়ে গেল। তো এরকম বিরাট একটা জনগোষ্ঠী যখন সেখান থেকে চলে আসলো, তখন বৌদ্ধদের মধ্যে এদের জায়গা জমি সম্পত্তি দখল করে নিয়ে অন্তর্দ্বন্দ্ব ক্লাস শুরু হয়ে গেল। ইটস এ হিউজ ভ্যাকিউম। এবং সেখানে যুদ্ধ করতে গিয়েই এই আরাকান আর্মি চলে এলো। এবং আরাকান আর্মি যখন শক্তিশালী হয়ে গেল, তখন তারা প্রথমে নিজেদের মধ্যে যুদ্ধ করলো, তারপরে তারা মায়ানমার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করলো, এবং যুদ্ধ করে আজকের এই জায়গাতে তারা পৌঁছে গেছে। তো তারা যখন প্রথম সফলতা দ্বার প্রান্তে পৌঁছেনি, তখন অন্যান্য যে রাজনৈতিক দল, সামরিক যারা মিলিট্যান্ট, তাদের সঙ্গে তাদের মতদ্বৈততা ছিল। যেমন পাশের কুকি চীনের সঙ্গে তাদের মতদ্বৈততা ছিল। তারপর ওখানে রোহিঙ্গাদের যে অংশটি মায়ানমার সরকারের পক্ষে যুদ্ধ করছে, তাদের সঙ্গে তাদের শত্রুতা ছিল। আর বাংলাদেশে যে সকল সশস্ত্র গ্রুপ ছিল যারা মায়ানমার সরকারের এগেনস্টে, তাদের সঙ্গে তাদের বিরোধ ছিল। তো সকল বিরোধ অতিক্রম করে তারা আজকের এই অবস্থানে এসে পৌঁছে গেছে। তারা যখন বিজয়ের দ্বার প্রান্তে, তখন তারা বাংলাদেশ সরকারের কাছে সাহায্য চেয়েছিল যে ওই সমস্ত আরশা ঠাসা এদেরকে বাদ দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করেন, আমরা রোহিঙ্গাদের ব্যাপারে একটা ইতিবাচক